চাচাতো ভাইয়ের প্ররোচনায় শারীরিক সম্পর্কে জড়িয়ে বিয়ের আগে গর্ভবতী হয়ে আসছে। ইতিমধ্যে পুরো জুনায়েদ এবং জাওয়াদ পরিবার এই কথা জেনে গেছে। সকলের সামনে মাথা নত করে অপরাধীর ন্যায় দাঁড়িয়ে আছে আর্য। আর্যর মা রেহানা জুনায়েদ আজ পর্যন্ত মেয়ের শরীরে একটা ফুলের টুকাও লাগতে দেননি। তিনি এখন আর্যর সামনে দাঁড়িয়ে কাঁদছেন। তার চোখে জল নেই, আছে এক বুক জ্বালাময় শূন্যতা। তিনি বিশ্বাস করতে পারছেন না যে তার কলিজার টুকরো মেয়েটি আজ পুরো পরিবারের সামনে এই কলঙ্ক নিয়ে দাঁড়িয়ে আছে। রেহানা বেগম কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, এই দেখার জন্য কি তোকে রোদে পুড়তে দেয়নি? এই দিনটার জন্য কি তোকে বুকের ভেতর আগলে বড় করেছে? বল আর্য, একবার বল যে এসব মিথ্যে। আর্য কোনো জবাব দিতে পারল না। তার দু চোখ দিয়ে অবরত জল গড়িয়ে মেঝেতে পড়ছে। সে আজ খুনি, নিজের মায়ের বিশ্বাসের খুনি। সে একবার আর্যকে ভাইয়ের দিকে তাকালো, যে ভাই কিনা আজ পর্যন্ত বোনের সঙ্গে চড়া গলায় কথা পর্যন্ত বলেনি। সে আজ আর্যর গায়ে হাত তুলেছে। সাগরের শ্বাস প্রশ্বাস দ্রুত বইছে, কপালের আগের শিরাগুলো ফুলে উঠেছে। এই সেই ভাই যে আর্যকে সারা জীবন রাজকন্যার মতো আগলে রেখেছে, যে আর্য সামান্য মাথা ব্যথায় অস্থির হয়ে যেত। সেই ভাই আজ রাগের মাথায় আর্যর গালে শক্ত থাপ্পড় বসিয়ে দিয়েছে। সায়র বোনের দিকে তাকিয়ে ঘৃণায় মুখ ফিরিয়ে নিল। হাতটা এখনো কাঁপছে। সে নিজের বোনকে মেরেছে। এই যন্ত্রণার চেয়ে বড় যন্ত্রণা হলো সে আজ তার বোনকে চিনতে পারছে না। হাতে সেই 5 আঙ্গুলের দাগ আর্যর ফর্সা গালে আগুনের মতো জ্বলছে, কিন্তু তার চেয়ে বেশি জ্বলছে আর্যর ভেতরটা। সকলের তীক্ষ্ণ দৃষ্টি যেন আর্য শরীরের তীরের ফলার মতো বেঁচছে। রেহানা বেগম এবার আর্যর সামনে এসে তার 2 হাত ধরে ঝাঁকাতে লাগলেন। তীক্ষ্ণ গলায় চিৎকার করে উঠলেন, কার পাপ বয়ে বেড়াচ্ছিস তুই? বল আর্য, কার জন্য আজ আমাদের খানদানকে কলঙ্কিত করলে? কার ইশারায় তুই এই নোংরা পথ পা দিলে? নাম বল এই জানোয়ারটার। আর্য শুধু ঢুকে কেঁদে উঠল। সে কি বলবে? সে তো ভালোবেসেছে, ভুল তো করেনি কোনো। আর্য নীরবতা দেখে রেহানা বেগম দাঁতে দাঁত চেপে ফেটে পড়লেন। এখনো চুপ করে আছিস কেন? এই দেখার জন্যকে তোকে বড় করেছিলাম। কার পাপ বয়ে বেড়াচ্ছিস তুই? বল, কার জন্য আজ আমাদের বংশের মুখে চুনকালি মাখালি? হাতের স্পর্শে সারা জীবন আর্য শুধু মমতা পেয়েছে, আর সেই হাত দুটো ঘৃণায় আর আক্রোশে আর্যকে কাঁপিয়ে দিচ্ছে। আর্য জাপসার চোখে একবার চারপাশটা দেখে নিল। পুরো ড্রয়িং রুমে বাবা, ভাই, চাচা সবাই বিষাক্ত দৃষ্টিতে তাকিয়ে আছে, কিন্তু সেখানে নেই শুধু একজন, মেজর জাওয়াদ, যে তাকে এই পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে, যে বলেছিল সব পরিস্থিতিতে পাশে থাকবে। সে আজ এই নরক যন্ত্রণার সময় উদাও। সায়র এগিয়ে এলো। আর্যর গালে তখনও তার হাতের ছাপটা স্পষ্ট হয়ে আছে। সায়র কঠিন স্বরে বলল, বল আর্য, কার নাম আড়াল করছিস? কার বাচ্চা এটা? ক্রমাগত চাপের মুখে পড়ে আর্য আর নিতে পারল না। তার দম বন্ধ হয়ে আসছে। ঘরের বাতাস যেন বিষ হয়ে তার ফুসফুসে প্রবেশ করছে। সে একবার শূন্য চোখে চারপাশটা দেখলো। না, মেঝে এখনো আসেনি। কেউ নেই তার হয়ে কথা বলার। অস্পষ্ট ভাঙা গলায় আর্য বলে উঠল, মেজের ভাই, মেজের ভাইয়ের বাচ্চা এটা। মুহূর্তে পুরো ড্রয়িং রুমে যেন ছোটখাটো বিস্ফোরণ হলো। কয়েক সেকেন্ডের জন্য সবাই স্তব্ধ হয়ে গেল। কেউ যেন বিশ্বাস করতে পারছে না আর্যর বলা কথাটা। নিজের আপন চাচাতো ভাইয়ের নামে এমন কুৎসিত অপবাদ। হঠাৎ করে নিস্তব্ধতা ভেঙে ভাগিনীর মতো গর্জে উঠলেন আর্যর চাচি, অর্থাৎ নেজিরের মা মরিয়ম জাওয়াদ। তিনি আর্যর সামনে এসে শরীরে ওর গাল ঘষে থাপ্পড় বসিয়ে দিলেন। আর্যর মাথাটা ঘুরে উঠল, কানের পর্দা যেন ফেটে যাবে। মরিয়ম জাওয়াদ চিৎকার করে উঠলেন, তোর মুখে এই কথা এলো কি করে? নিজের আপন চাচাতো ভাইয়ের নামে তুই অপবাদ দিচ্ছিস, যে নিজের তোকে কুলে পিঠে করে বড় করেছে, তার নামে কোৎসার ওটাতে তো জিভ ছিঁড়ে পড়লো না? পুরো পরিবার এখন আর্যর উপর ঘৃণায় ফেটে পড়ছে। রেহানা বেগম পাথরের মতো দাঁড়িয়ে আছেন। নিজের মেয়ের মুখে এমন ভয়ঙ্কর কথা শুনে তার কথা বলার শক্তিও যেন হারিয়ে গেছে। সায়র ক্রোধে ফেটে পড়ার কণ্ঠে বলল, তুই পাগল হয়ে গেছিস আর্য? শুধু নিজেকে বাঁচাতে তুই মেজিদের মতো একজন ফেরেশতার মানুষের নাম এই কথা বললে? আমার বোন যে এত বড় নোংরা হতে পারে আমি আজ বুঝলাম। মরিয়ম জাওয়াদ আর্যর চুলের মুঠি ধরে ঝাঁকিয়ে বললেন, আমার ছেলেটা ফেরেশতার মতো নিষ্পাপ। তুই একটা নষ্ট মেয়ে, আর এখন আমার ছেলেকে কলঙ্কিত করতে চাইছিস? তুই নাম বল, কার সাথে
মুখ কালো করেছিস। আর্য যন্ত্রণায় চিৎকার করে উঠল, আমি মিথ্যে বলছি না চাচি, নিজের ভাই আমাকে বিয়ের স্বপ্ন দেখিয়েছিল, সেই আমাকে বাধ্য করেছে। বিশ্বাস করো মা, নিজের ভাই ছাড়া আমার জীবনে আর কেউ আসেনি। আর্য মেঝেতে পড়ে গিয়ে ঢুকে কেঁদে উঠল। সায়র তার নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। নিজের তার ছোটবেলার বন্ধু, তার বেস্ট ফ্রেন্ড, যাকে সে নিজের ভাইয়ের চেয়েও বেশি বিশ্বাস করে, সেই নিজের কিনা তার নিজের ছোট বোনের সাথে এমন জঘন্য কাজ করতে পারে, এটা তার জন্য অবিশ্বাস্য। সায়র পাগলের মতো চিৎকার করে উঠল, আর্য তুই কি জানিস তুই কার নাম নিচ্ছিস? নিজের আমার বন্ধু, সে তোর চাচাতো ভাই, সে এই কাজ করতেই পারে না। তুই নিজেকে বাঁচাতে একজন নির্দোষের উপর দায় চাপাচ্ছিস। আর্য অবিশ্বাস্য দৃষ্টিতে ভাইকে দেখলো, তার ভাই কিনা তাকেও বিশ্বাস করছে। এটা কি বাস্তব নাকি কোনো নিকৃষ্ট স্বপ্ন? সায়রের মাথার ভিতর যেন ভোর করছে। একদিকে তার কলিজার টুকরো বোন, আর অন্যদিকে তার প্রাণের বন্ধু নিজের। এই দুশ্চিন্তা আর অপমানে যেন সত্যি সত্যি পাগল হয়ে যাচ্ছে। সে দেয়ালে ঘুষে মারতে মারতে বলল, নিজের এমন কাজ করলে আমি ওকে জ্যান্ত পুঁতে ফেলবো। কিন্তু আর্য, তুই যদি মিথ্যে বলিস তবে আমি তোকে ছাড়বো না। যে মা আর্যকে ফুলের মতো আগলে রেখেছিলেন, তিনি এখন ভাবরুদ্ধ হয়ে মেঝেতে বসে পড়েছেন। তার আদরের মেয়ে আর তার প্রিয় ভাতিজার এই নোংরা কাহিনী তিনি সইতে পারছেন না। এত কিছুর পরে আর্য সোজা হয়ে দাঁড়িয়ে অসম্ভব দৃঢ় কণ্ঠে বলল, তোমরা আমাকে কেউ বিশ্বাস করছো না কেন? কিন্তু নিজের ভাইকে আসতে দাও, নিজের ভাই এলে সে তোমাদের সব বলবে। সায়র রক্তবর্ণ চোখে চাইল বোনের দিকে। আর্য সেদিকে মনোযোগ না দিয়ে সরাসরি মায়ের দিকে তাকিয়ে বলল, মা আমি কোনো পাপ করিনি, আমরা একে অপরকে অনেক ভালোবাসি। নিজের ভাই আমাকে কথা দিয়েছে সে আমাকে সম্মান দিয়ে গড়ে তুলবে। পরিস্থিতি এমন হয়ে যাবে সেটা আমরা কেউ বুঝতে পারিনি। তোমরা তাকে একটা বার ডাকো, সে একবার সামনে এসে দাঁড়ালে তোমাদের সব ভুল ভেঙে যাবে। আর্য এই আত্মবিশ্বাস দেখে মরিয়ম জাওয়াদ আরো বেশি অপমানিত বোধ করলেন। তিনি বিদ্রুপের স্বরে বললেন, ভালোবাসা? আমার ছেলে তোর সাথে নোংরামি করবে আর আমি জানবো না? সে এই বাড়ির বড় ছেলে, সে কোনোদিন এমন নিচু কাজ করতে পারবে না। তুই ওকে ফাঁসানোর জন্য এসব নাটক করছিস। আর্য চুপ থাকতে পারল না। কাঁপা কাঁপা হাতে তার ফোনটা বের করে সায়রের সামনে ধরল। ফোনের স্ক্রিনে মেজের আর আর্য শয়ে চ্যাটের স্ক্রিনশট, যেখানে প্রেমের আকুতি থেকে শুরু করে সব স্বীকারোক্তি স্পষ্ট। তার সাথে আর্য বের করে আনলো ডিএনএ টেস্টের রিপোর্টটা, যা সে এতক্ষণ লুকিয়ে রেখেছিল নিজের আঁচলের আড়ালে। জাওয়াদ পাথরের মতো দাঁড়িয়ে রিপোর্ট আর স্ক্রিনশট গুলো দিকে তাকিয়ে রইল। তার বেস্ট ফ্রেন্ড নিজের প্রতিটি কথা যেন তীরের মতো তার চোখে বিঁধছে। চোখের সেই রক্তবর্ণ রাগ এবার এক গভীর দীর্ঘশ্বাসে রূপ নিল। সায়র ফোনের স্ক্রিন থেকে চোখ সরিয়ে প্রিয় বোনের দিকে তাকালো। আর্যর বিধ্বস্ত মুখ আর চোখের জল দেখে তার বুকের ভেতরটা ধুমড়ে ছেড়ে যাচ্ছে। ধীর পায়ে আর্যর সামনে এগিয়ে এসে ওর মাথায় হাত রাখলো। কণ্ঠস্বর এবার গম্ভীর কিন্তু শান্ত। কাঁদিস না দিল, ঠিকই বলেছিল, তুই বিয়ের জন্য তৈরি হ। নেজির এলে আজ তোদের বিয়ে হবে। এই বাড়িতে আজ তোকে নেজির স্ত্রী হিসাবে স্বীকৃতি দেওয়া হবে। আর্য চাচা এরশাদ জাওয়াদ এবং বাবা এরহান জুনায়েদ এতক্ষণ ঘরের এক কোণে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে সব দেখছিলেন। তারা দুজনেই খানদানি মানুষ, বংশের সম্মান তাদের কাছে সবচেয়ে বড়। কিন্তু যখন দেখলেন তাদের নিজের ছেলেরাই এই ঘটনার সাথে সরাসরি জড়িত, তখন আর তাদের কিছুই বলার রইল না। তারা একে অপরের দিকে তাকালেন, তারপর মাথা নিচু করে মেয়ের আর ছেলের এই সম্পর্কের পরিণতি মেনে নিলেন। সাগরের কথায় দুই বাবা নিঃশব্দে সায় দিলেন। তাদের নীরবতাই বলে দিল, পরিবারের বড়দের কাছে এখন সম্মানের চেয়ে অনাগত প্রাণের ভবিষ্যৎ বেশি জরুরি। মরিয়ম বেগম যদিও বিষয়টি মানতে পারছেন না, কিন্তু সায়রের মুখে বিয়ের কথা শুনে তিনি আর একটা শব্দ করার সাহস পেলেন না। পুরো বাড়িতে এখন এক থমথমে প্রশান্তি। সবাই এখন শুধু একজনের অপেক্ষায়, নিজের। রেহানা বেগম আজ যেন এক ঘুরের মধ্যে আছেন। যে মেয়েকে একটু আগে তিনি কলঙ্কিনী ভেবেছিলেন, তার মাথায় হাত বুলিয়ে নিজ হাতে বিয়ের সাজে সাজালেন। আর্যর চোখের কাজলটা বারবার চোখের জন্য ধুয়ে যাচ্ছিল, কিন্তু রেহানা বেগম পরম মমতায় তা মুছে দিলেন। দীর্ঘশ্বাস ফেলে বললেন, সব ভুলে গিয়ে নিজের হাতটা ধরিস মা, যেন অন্তত এই অনাগত সন্তানটা একটা পরিচয় পায়।
কাজী সাহেব ড্রয়িং রুমে বসে কাগজ তৈরি করছেন। এরশাদ আর এরহান জুনায়েদ দরজার দিকে তাকিয়ে অপেক্ষা করছেন তাদের সোনার ছেলের জন্য। আর্য যখন তার মায়ের হাত ধরে সিঁড়ি দিয়ে ধীর পায়ে নিচে নেমে এলো, তখন পুরো ঘরে এক অদ্ভুত নীরবতা। আর্যর মনে হচ্ছে আজ হয়তো তার সব যন্ত্রণার অবসান হবে। ঠিক সেই মুহূর্তেই সদর দরজা ঠেলে ঝড়ের বেগে ঘরে প্রবেশ করলো মেজির। কিন্তু তাকে দেখে সবার মুখে হাসি ফোটার আগেই তা আতঙ্কে পরিণত হলো। মেজি একা আসেনি, তার পাশে দাঁড়ানো এক সুন্দরী তরুণী, যার পরনে টকটকে লাল বেনারসি। মেয়েটির পরনে বিয়ের সাজ জানান দিচ্ছে যে সে সদ্য বিবাহিত। আর্য সিঁড়ির মাঝপথে থমকে দাঁড়ালো। তার মনে একটা আতঙ্ক জেঁকে ধরেছে। তাহলে কি সে ভালোবেসে ভুল করেছে? রেহানা বেগম অস্পষ্ট চিৎকার করে উঠল, নেজির, এসব কি? সায়র হতবিহ্বল হয়ে নেজিরের দিকে এক পা এগিয়ে এসে পাগলের মতো চিৎকার করে উঠল, নেজির, আর্য তোর জন্য এখানে বিয়ের সাজে বসে আছে। ওর পেটে তোর সন্তান, আর তুই এই মেয়েটাকে নিয়ে এলি। ওকে। মেজি সবার দিকে এমন ভাবে তাকায় যেন সে কিছুই বুঝতে পারছে না। সায়রের করা প্রশ্নের জবাবে সে পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটির হাত আরো শক্ত করে আঁকড়ে ধরল। তারপর ড্রয়িং রুমের মাঝখানে দাঁড়িয়ে বজ্রকণ্ঠে বলল, এসব কি বলছিস সায়র? আর্য কেন আমার জন্য বিয়ে সাজে বসে থাকবে? আর আমার বাচ্চা কেন ওর পেটে থাকবে? মাথা ঠিক আছে তো তোর? নেজিরের কথা শুনে ড্রয়িং রুমের উপস্থিত প্রত্যেকের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সায়র কাঁপা কাঁপা হাতে ছেটে স্ক্রিনশট গুলো নেজিরের মুখের সামনে ধরল। নেজির, এই দেখ প্রমাণ। তুই নিজে ওকে ভালোবাসার কথা বলেছিস, বিয়ের স্বপ্ন দেখিয়েছিস। এই রিপোর্ট বলছে তুই ওর বাচ্চার বাবা, আর তুই এখন অস্বীকার করছিস। নিজের একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে রিপোর্ট গুলো একটানে সরিয়ে দিয়ে তার পাশে দাঁড়িয়ে থাকা নববধূর দিকে তাকিয়ে সে গর্বের সহিত বলল, এ হলো তোর ভাবি আরিবা, মাই ওয়ান এন্ড অনলি লাভ, মিসেস আরিবা জাওয়াদ। আমরা আজই ভালোবেসে বিয়ে করেছি, আর আর্য ও কার সাথে কি করেছে সেটা ওই জানে। নিজের নোংরামি ঢাকার জন্য শেষে আমার নামটা ব্যবহার করলি আর্য, তোর লজ্জা হওয়া উচিত। আর্য সিঁড়ির রেলিংটা শক্ত করে ধরে পাথরের মূর্তির ন্যায় দাঁড়িয়ে রইল। তার শরীরের সমস্ত রক্ত যেন হিম হয়ে গেছে। যে পুরুষ তাকে অন্ধকারের সুযোগ নিয়ে জড়িয়ে ধরে তার কানের কাছে ফিসফিস করে বলতো, তুমি আমার সব, সেই মানুষটা সবার সামনে তাকে নষ্ট বলে উপহার দিচ্ছে। আরিবা নিজের নতুন স্ত্রী এক অদ্ভুত শীতল চোখে আর্যর দিকে তাকায়। নিজের আরো বলল, সায়র, তুই আমার বেস্ট ফ্রেন্ড হয়েও একটা সস্তা মেয়ের কথা বিশ্বাস করলি। যে মেয়ে বিয়ের আগে অন্য পুরুষের সাথে বিছানায় যেতে পারে, সে কার নামে বলবে তার কোনো গ্যারান্টি আছে? আমাকে ফাঁসানোর জন্য এই প্ল্যানটা বেশ ছিল আর্য, কিন্তু কাজ হলো না। আর্য সিঁড়ি দিয়ে নেমে এলো উন্মাদিনীর মতো। তারপর রাজকীয় বিয়ের সাজ এখন তার কাছে লোহার শিকলের মতো ভারী মনে হচ্ছে। সে টলতে টলতে গিয়ে নেজিরের শার্টের কলারটা দুই হাতে খামচে ধরল। তার হাতের নখগুলো নেজিরের গলার চামড়ায় ঘেঁটে যাচ্ছে, কিন্তু সেদিকে আর্যর খেয়াল নেই। আর্য আর্তনাদ করে বলতে লাগলো, এসব কি বলছো নেজির ভাই? তুমি মজা করছো তো, তাই না? তুমি তো আমাকে ভালোবেসেছ। তুমি মিথ্যা ফ্রেন্ড, তাই না? বলো, তুমি আমাকে ভয় দেখাচ্ছ। নিজের চোখ মুখে কোনো ভাবান্তর নেই। সে পাথরের মতো দাঁড়িয়ে আছে। আর্য পাগলের মতো ওর কলার ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বলতে লাগলো, দেখো নেজির ভাই, আমি মা হতে চলেছে। আমাদের ভালোবাসার প্রতীক পৃথিবীতে আসবে। আমাদের সেই রাতের সব কথা, সব অঙ্গীকার কেবল মিথ্যে ছিল। এই অবস্থায় এমন ভয়ঙ্কর মজা করো না আমার সাথে। বলো যে এই মেয়েটা কেউ নয়, বলো যে তুমি শুধু আমার। ড্রয়িং রুমে সবাই স্তম্ভিত হয়ে দেখছে আর্যুর এই ভেঙে পড়া। আর্যুর চোখের জন্য নেজিরের শার্ট ভিজে যাচ্ছে। সে নেজিরের বুকের উপর মাথা ঠুকতে ঠুকতে বলছে, তুমি তো বলতে আমি তোমার দিল, আমি তোমার জীবন, তবে আজ কোনো অন্য একটা মেয়েকে পাশে নিয়ে এসেছো। বলো নেজির ভাই, একবার বলো যে তুমি শুধু আমাকেই ভালোবাসো। আর্য আকুতি মাখা কথাগুলো শেষ হওয়ার আগেই নেজিরের ভেতরের পশুটা বেরিয়ে এলো। সে সজোরে আর্যর দুই হাত ছাড়া দিয়ে সরিয়ে দিল এবং এক ধাক্কায় তাকে নিচেতে ফেলে দিল। আর্য টাল সামলাতে না পেরে টেবিলের উপর গিয়ে পড়ল। নেজির এবার আঙুল উঁচিয়ে সবার সামনে চিৎকার করে উঠল, চুপ কর বেশ্যা! কোন ঝাড়ের সন্তান আমার মাথায় চাপাতে চাচ্ছিস? লজ্জা করে না তোর? নিজের চরিত্র ঠিক রাখতে পারিসনি,
এখন আমার মতো একজন সম্মানী মানুষের দ্বারা তোর পাপের দায় চাপাতে চাচ্ছিস। ড্রয়িং রুমের বাতাস যেন বিষাক্ত হয়ে গেল। নেজিরের মা মরিয়ম জাওয়াত এবার ছেলের পাশে গিয়ে দাঁড়ালেন, যেন ছেলের এই নিষ্ঠুরতাকে তিনি সমর্থন করছেন। নেজির থামল না, সে আরো বিষ উগড়ে দিয়ে বলল, ভালোবাসার নাটক আর করিস না আরজু। তুই কার কার সাথে রাত কাটিয়েছিস সেটা তুই ভালো জানিস। খবরদার আর একবার যদি আমার নাম তোর ওই নাপাক মুখে আনিস, তবে আমি তোকে জ্যান্ত পুঁতে ফেলবো। আরজু মেঝেতে পড়ে থেকে ডুকরে ডুকরে কেঁদে উঠল। তার পেটের ভেতর সেই অনাগত প্রাণটা যেন এই অপমানে কুকড়ে যাচ্ছে। সে বিশ্বাস করতে পারছে না যে মানুষটা তাকে ভালোবেসে সেই তাদের মতো বেশ্যারা বিয়ের আগে বয়ফ্রেন্ডের সঙ্গে নষ্টামি করে, আর যখন বিয়ে করার সময় তখন একজন ভালো ছেলের মাথায় দোষ চাপাতে পারলেই বাঁচিস তোরা। নিজের 5 বছরের ভালোবাসা নেজিরের মুখে এহেন কটু কথা শুনে বিস্ময়ের সীমানা ছাড়িয়ে গেল আর্য। প্রেমিক পুরুষের প্রতিটি শব্দ যেন জ্বলন্ত সীসার মতো তার কানে বিঁধল। এই মানুষটাকে কে আদৌ চেনে সে? যখন থেকে ভালোবাসার অর্থ বুঝেছে, চতুর্দশী থেকে অষ্টাদশীর দুয়ার পার করেছে, শুধু এই মানুষটাকে ভালোবেসেছে। এই নেজিরকে তো সে চেনেই না। এটাই তাহলে আসল নেজির জাওয়ান। এতদিন কি ভুল মানুষকে ভালোবেসেছিল আর্য? লোকটা থামল না, সেরাও নিষ্ঠুর গলায় বলল, তুই কতজনের সাথে রাত কাটিয়েছিস তার ঠিক নেই, এখনই জারস সন্তানকে আমার কাঁধে চাপাতে চাচ্ছিস। নেজির কিছুক্ষণ থেমে আরো বলল, চ্যাট আর রিপোর্ট দেখাচ্ছিস? আরে আজকালকার যুগে এগুলো তৈরি করা কোনো ব্যাপার না। তুই হয়তো তোর আসল প্রেমিকের সাথে চ্যাট করে সেখানে আমার নাম সেভ করে রেখেছিস। তুই যে এত বড় সস্তা আর নিচু মনের, সেটা আগে জানলে তোর আশেপাশেও আমি আসতাম না। নেজিরের প্রতিটি শব্দ যেন আর্য হৃৎপিণ্ডটাকে এপুর অপুর করে ফেলেছে। মরিয়ম জাওয়াত ছেলের কথায় আরো উৎসাহিত হয়ে আর্যর দিকে তাকালেন। শুনলি তো, আমার ছেলে তোকে পছন্দ পর্যন্ত করে না। বের হ এই বাড়ি থেকে, দূর হ কুলাঙ্গার মেয়ে। তোর মতো নষ্ট মেয়ের ছায়া যেন আমার ছেলের উপর না পড়ে। শায়র নিশ্চুপ থাকতে পারল না, গর্জে উঠল নেজিরের কলার ধরে, তুই কি বলতে চাইছিস? এগুলো মিথ্যে। নেজির হতবিহ্বল দৃষ্টিতে চাইল প্রিয় বন্ধু ও ভাইয়ের দিকে, আহত স্বরে বলল, শায়র, তুই যে এই মেয়েটার জন্য আমাকে অবিশ্বাস করছিস। নেজির, তুই ভুলে যাস না, ও জুনায়েদ বংশের একমাত্র মেয়ে, আমার একমাত্র বোন। এই মেয়ে না কোনো। বাহ শায়র, তুই বুঝিয়ে দিলি, রক্তের আগে বন্ধুত্ব বেকার। আর্যর পৃথিবীটা যেন দুলতে লাগলো। ড্রয়িং রুমের আসবাবপত্র, ঝাড়বাতি আর মানুষের এই বিষাক্ত মুখগুলো সব ঝাপসা হয়ে আসছে। সে চিৎকার করতে চাইল, কিন্তু কণ্ঠনালী যেন কোনো অদৃশ্য শক্তি চেপে ধরে রেখেছে। আর মনে পড়ে গেল সেই বৃষ্টির রাতের কথা, যখন এই নেজিরি তার হাত ধরে বলেছিল, আর্য তুমি আমার পবিত্র আমানত। আজ সেই পবিত্র আমানতকে সে সবার সামনে নর্দমার কীটের মতো ছুঁড়ে ফেলে দিচ্ছে। নেজির দীর্ঘশ্বাস ফেলে শায়রের চোখের দিকে তাকিয়ে আবার বলল, শায়র, আজ তুই নিজের বোনের পাপ ঢাকতে আমার মতো নির্দোষ মানুষের গায়ে হাত তুললে। যে মেয়ে বিয়ের আগে নষ্টামি করে নিজেকে সস্তা করেছে, সে তো এখন নিজেকে বাঁচাতে মিথ্যা বলবেই। কিন্তু তুই তো আমাকে চিনতিস শায়র। আমাদের সেই ছোটবেলার বন্ধুত্ব, সেই বিশ্বাস, সব কি আজ এই একটা মেয়ের নোংরা অভিযোগে তুচ্ছ হয়ে গেল? নেজিরের প্রতিটি কথা যেন তীরের মতো শায়রের বুকে বিচ্ছে। মরিয়ম জাওয়াত ছেলের পাশে দাঁড়িয়ে শায়রকে উদ্দেশ্য করে চিৎকার করে উঠলেন, শায়র, হাত ছাড় আমার ছেলের। ওর গায়ে হাত তোলার সাহস তোকে কে দিল? নিজের বোন নষ্ট হয়েছে বলে আমার ফেরেশতার মতো ছেলের কপালে তুই অপবাদ দিবি? এই মেয়েকে তো আজই এই বাড়ি থেকে বের করা উচিত। ও তো এই বংশের জন্য অভিশাপ। আর্য মেঝেতে পড়ে থেকে ঢুকরে ঢুকরে কেঁদে উঠল। সে ভাবতেই পারছে না যে নেজির ভাই, যাকে সে নিজের আকাশের চাঁদ ভাবত, সে আজ এমন করছে কেন? কিছুই বুঝতে পারছে না আর্য। সে শায়রের দিকে তাকিয়ে ভাঙা গলায় বলল, ভাইয়া তুমি বিশ্বাস করো, আমি মিথ্যা বলছি না।
উনি মিথ্যে বলছেন আমাকে কষ্ট দিতে। আমি জানি এটা কোনো নাটক। আমাকে আর আমার বাচ্চাটাকে অস্বীকার করতে পারেন না উনি। আর্য মেঝে থেকে এক প্রকার হামাগুড়ি দিয়ে এসে ওর হাতটা শক্ত করে চেপে ধরল। কান্নায় ভেজা শরীরটা থরথর করে কাঁপছে। মেঝে এক ঝটকায় হাত ছাড়িয়ে নিতে চাইল, কিন্তু আর্য আজ মরমপণে আঁকড়ে ধরেছে। আর্য ঠুকরে কেঁদে উঠল। মেঝির ভাই, এসব কেন করছো? কেন সবার সামনে এভাবে মিথ্যে বলছো? কেন এভাবে আমাকে কাঁদাচ্ছ নিজের ভাই? তোমার আর্য কাঁদছে, তোমার কি একটু কষ্ট হচ্ছে না? আর্জুন নখগুলো নেজিরের হাতে বসে যাচ্ছে। সে বড় বড় চোখ করে নেজিরের চোখের দিকে তাকিয়ে মায়া খোঁজার অর্থহীন চেষ্টা করলো। পাগলনির মতো বলতে লাগলো, তুমি না বলতে আমার চোখের এক ফোঁটা জল তোমার বুকে তীরের মতো বেঁধে, তবে আজ কেন আমার পুরো দুনিয়াটা বিষাদ দিয়ে ভরিয়ে দিচ্ছ? আমি তো তোমারই আমানত নেজির ভাই, আমাকে এভাবে পর করে দিও না প্লিজ। এই মিথ্যা খেলা বন্ধ করো। পুরো ড্রয়িং রুমের মানুষগুলো পাথরের মতো দাঁড়িয়ে দেখছে এই দৃশ্য। নেজিরের মা মরিয়ম জাহান ঘৃণায় মুখ ফিরিয়ে নিলেন, কিন্তু নেজির নিজের চোখে কোনো অনুশোচনা নেই। সে আর্যর দিকে এমন ভাবে তাকালো যেন কোনো তুচ্ছ নর্দমার কীট তার দামি পোশাক নষ্ট করছে। এক ঝটকায় আর্যকে সরিয়ে দিয়ে দাঁতে দাঁত চেপে বলল, তোর এই ড্রামা বন্ধ কর আর্য। তোর চোখের জল এখন আমার কাছে বিষের মতো। যে মেয়ে নিজের পাপ ঢাকতে আমার মতো একজন মানুষকে কলঙ্কিত করতে পারে, তার জন্য আমার হৃদয়ে কোনো জায়গা নেই। শায়দ তুই বিশ্বাস কর, এই মেয়ে আমার পেছে ঘুর করত, পাত্তা দিনি, তাই এসব নাটক করছে এখন। শায়দ নির্বিকার কণ্ঠে বলল, এখন তুই আমাকে প্রমাণ দে যে তুই নির্দোষ। যদি তুই তা না করতে পারিস তবে তোকেই আর্যকে বিয়ে করতে হবে। দরকার হলে আমি নিজের উপস্থিতিতে আবারও ডিএনএ টেস্ট করাবো। আমি দেখতে চাই আর্যর গর্ভে কার রক্ত বইছে। ঠিক আছে সায়ক, তুই প্রমাণ চাস তো আমি তোকে প্রমাণ দেব, তবে আমার একটা শর্ত আছে। আমাকে মাত্র 3 ঘন্টা সময় দে। এই 3 ঘন্টার মধ্যে যদি আমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে না পারি তবে তুই যা ইচ্ছে করিস আমি সব মেনে নেব। এমনকি এই নষ্ট মেয়েটাকে বিয়ে করতে বলল আমি না করব না। নেজিব একটু থামলো, তারপর তার কণ্ঠস্বর আরো তীক্ষ্ণ হলো, কিন্তু যদি আমি সত্যি বলি, যদি প্রমাণ হয় যে আমি নির্দোষ, তবে তোকে আমার আর আরিবার বিয়ে ধুমধাম করে দিতে হবে। তোকে নিজের হাতে তোর এই বেস্ট ফ্রেন্ড আর ভাবিকে বরণ করে ঘরে তুলতে হবে। রাজি? শায়দ একবার ভুনের দিকে তাকালো। আর্য তখন মৃত লাশের ন্যায় চেয়ে আছে, কিন্তু দৃষ্টিতে এখনো জ্বলছে আশার প্রদীপ। নেজিরের এই আকাশচুম্বী আত্মবিশ্বাস শায়রকে দ্বিধায় পড়ে যায়। শায়র দাঁতে দাঁত চেপে বলল, ঠিক আছে নেজির, তোকে 3 ঘন্টায় সময় দিলাম, রাত 12টার মধ্যে। যদি তুই প্রমাণ দিতে পারিস যে আমার বোনের এই অবস্থার পেছনে তুই নেই, তবে তোর আর আরিবার বিয়ে আমি নিজেই ধুমধাম করে দেব। কিন্তু মনে রাখিস, যদি প্রমাণ করতে না পারিস তবে তোর রেহাই নেই। রেহেনা জুনায়েদ পাথরের মূর্তির ন্যায় দাঁড়িয়ে আছে, কারো নিকট বলার মতো কিছু নেই। এরশাদ জাওয়াদ মুখ খুললেন গম্ভীর কণ্ঠে, প্রমাণ করো যে তুমি সত্যি বলছো আর আর্য মামনি মিথ্যে বলছে। আমরা তোমার কথা এভাবে মানতে পারবো না। যাকে তাকে তো আর বউ বানানো যাবে না এই বাড়ির। এরহাম জুনায়েদ বাইয়ের কথায় সম্মতি জানিয়ে বললেন, হ্যাঁ নেজির বাবা, তোমাদের দুজনের কথা আলাদা হচ্ছে, এটা মজার বিষয় না তো, তাই না? নেজির সবার কথা কর্ণপ্রহার করে একরাশ ঘৃণা আর অবজ্ঞা নিয়ে আরিবার হাত ধরে সিঁড়ির দিকে পা বাড়ালো। তখন হঠাৎ করে ড্রয়িং রুমের নিস্তব্ধতা চুরমার করে আর্য ঝড়ের বেগে গিয়ে নেজিরা আরিবার সামনে পথ আগলে দাঁড়ায়। ওর দু চোখে এখন কান্নার বদলে অদ্ভুত জেদ ফুটে উঠেছে। নেজুর বিরক্ত হয়ে ভ্রু কুঁচকে তাকালো। কি চাস? পথ ছাড়। আর্য একদম সোজা হয়ে দাঁড়িয়ে কাঁপা কিন্তু দৃঢ় স্বরে বলল, তুমি অন্য কোনো মেয়ের সঙ্গে এই সিঁড়ি বেয়ে উপরে যেতে পারবে না নেজির ভাই।
আমি বেঁচে থাকতে তোমাকে কখনো অন্য কোনো নারীর নিকট যেতে দেব না। তুমি শুধু আমার আর তোমার এই সন্তানের। তোর সাহস তো কম না, তুই আমাকে আটকানোর কে? আরিবা আমার বিবাহিতা স্ত্রী, তুই তো একটা সস্তা পরনারী ছাড়া আর কেউ নস। সরে দাঁড়া বলছে। আর্য এক চুলো নড়ল না। সে আরিবার দিকে একবার জ্বলন্ত চোখে তাকিয়ে নেজিরকে বলল, না, আমি এসব বিশ্বাস করি না। তুমি মিথ্যে বলছো নেজির ভাই, তুমি মিথ্যে বলছো। এমন হতে পারে না, তুমি অন্য কাউকে বিয়ে করতে পারো না। আমি জানি এসব তোমার সাজানো কোনো নাটক। আমাকে রাগানোর জন্য করছো তো। আমার উপর রাগ করেছ বলে এই মেয়েটাকে নিয়ে এসেছ তো। আর্য একবার নেজিরের পাশে থাকা আরিবার দিকে তাকালো, যেন ওই লাল বেনারসি পরা মেয়েটা কোনো মানুষ নয়, একটা দুঃস্বপ্ন। সে আবার নেজিরের দিকে ফিরে চিৎকার করে বলল, বলো নেজির ভাই, বলো যে তুমি মিথ্যে বলছ। তুমি তো বলতে তোমার আর্য ছাড়া তোমার দুনিয়ায় আর কেউ নেই। তবে কেন এই মেয়েটার হাত ধরে আছো? এই কবুল বলা, এই বিয়ে, সবই তো মিথ্যে, তাই না? তুমি শুধু আমাকে ভয় দেখানোর জন্য এসব করছো। প্লিজ নেজির ভাই, এবার হাসো, এসে বলো না যে এসব নাটক ছিল। আরিবার গলার সুর বুঝে আসছিল। সে নেজিরের বুকের উপর মাথা রেখে ডুকরে কেঁদে উঠল। আমি তোমার নাটকটা বুঝে গেছি। থামো নেজির ভাই, আর মেরো না আমাকে। আমার ভেতরটা পুরো ছাই হয়ে যাচ্ছে। বলো যে এই মেয়েটা কেউ না। নেজির যন্ত্রমানবের ন্যায় হয়ে দাঁড়িয়ে রইল। পাশে দাঁড়িয়ে থাকা আরিবা এক বিদ্রুপের হাসি দিয়ে আর্যর হাতটা নেজিরের কলার থেকে এক ঝটকায় সরিয়ে দিল। নেজির আর্যর চিপটা শক্ত করে ধরে নিচু গলায় বলল, নাটক আমি করছি না আর্য, নাটক তুই করছিস। নিজেকে সতী প্রমাণ করার জন্য আমার উপর যে অপবাদ তুই দিয়েছিস, সেটা কোনো নাটকের চেয়ে কম নয়। আর আরিবা, ও আমার জীবনের ধ্রুব সত্য। তোর মতো একটা মৃত্যু আর চরিত্রে ঠিক না থাকা মেয়ের জন্য আমার বিয়েটা নাটক হতে যাবে কেন? তোর বোনকে সামলা, না হলে আমি সত্যি বলছি কোনো অঘটন ঘটিয়ে ফেলব। আর্যর ভীষণ কষ্ট হচ্ছে প্রণয়ের প্রথম পুরুষের এই উপেক্ষা সহ্য করতে। তবুও সে মুচকি হেসে গলাৎকরণ করল নজিরের প্রতিটি বিষাক্ত বাক্য। আর্য সিঁড়ির মুখটা এমনভাবে আগলে দাঁড়ালো যেন সে কোনো দুর্ভেদ্য দেয়াল। নেজির আর আরিবার 1 ইঞ্চি সামনে বাড়ার উপায় নেই। আর্যর আলুকালো চুল, ভিজে যাওয়া গাল আর আগুনের মতো জ্বলতে থাকা চোখগুলো বলে দিচ্ছে মৃত্যু ব্যতীত তাকে সরানো অসম্ভব। নেজির দাঁতে দাঁত চেপে আবার এগোতে চাইলে আর্য চিৎকার করে উঠল, না, আমি এক চুলো নড়ব না। খবরদার নেজির ভাই, তুমি মেয়ের হাত ধরে এক পাও এগোবে না। আমি এই বিয়ে, এই সম্পর্ক কিছুই মানি না। যতক্ষণ না সব কিছু ঠিক হচ্ছে, যতক্ষণ না তুমি সবার সামনে সত্য স্বীকার করছো, ততক্ষণ তুমি এই মেয়ের সঙ্গে কোথাও যাবে না। নেজিরের পাশে দাঁড়িয়ে থাকা আরিবা এতক্ষণ শুধু তাচ্ছিল্যের হাসি হাসছিল, কিন্তু এবার আর্য সরাসরি তাকে বাধা দেওয়ায় সে আর চুপ থাকতে পারল না। আরিবা অত্যন্ত ঘৃণাভরা দৃষ্টিতে আর্যর দিকে তাকিয়ে প্রথমবারের মতো মুখ খুলল। ওর কণ্ঠস্বর একদম শীতল আর বিষাক্ত। আরিবা আর্যকে এক প্রকার ধাক্কা দেওয়ার ভঙ্গিতে বলল, এই মেয়ে, নাটক করো না তো, অনেক সিনক্রেট করেছ, এবার সরো। নিজের পাপ ঢাকতে অন্যের স্বামীকে নিয়ে টানা হেঁচড়া করা তোমার স্বভাব হতে পারে, কিন্তু আমার ধৈর্যের আর পরীক্ষা করো না। নিজের চরকায় তেল দাও গিয়ে। আরিবার এই অন্যের স্বামী শব্দটা আর্যর হৃদয় যেন আছড় কাটছে। আরিবাকে কিছু বলতে যাবে, তার আগেই নেজির আরিবার কাঁধে হাত রেখে আর্যকে উদ্দেশ্য করে ধমকে উঠল, শুনলি তো, ও আমার স্ত্রী। ওর সামনে তোকে নিয়ে আমি আর একটা কটু কথা শুনতে চাই না। সায়র, তুই কি এখনো মূর্তির মতো দাঁড়িয়ে থাকবি? তোর বোনকে এখান থেকে সরা, না হলে আমি সিঁড়ি দিয়ে ধাক্কা দিয়ে একে নিচে ফেলে দিতে বাধ্য হব। সায়র নিচে দাঁড়িয়ে সবটা দেখছিল। তার বুকের ভেতরটা ধুমড়ে মুচড়ে যাচ্ছে।
একদিকে বোনের এই হাহাকার, অন্যদিকে নেজিরের এই অনড় অবস্থান। সে ধীর পায়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে এলো। আর্যর বাহু ধরে করুণ স্বরে বলল, আর্য চল, নিচে চল। নিচে যখন 3 ঘন্টা সময় চেয়েছে, ওকে নিতে দে। সত্যটা যদি তোর পক্ষে থাকে, তবে আজ রাত 12টার পর এই মেয়েই ঘর ছেড়ে বেরিয়ে যাবে। কিন্তু এখন নাটক করে নিজেকে আর ছোট করিস না বোন। আর্য সায়রের হাত ঝাড়া দিয়ে সরিয়ে দিল। সে অস্পষ্টে শুধু বলল, এটা নাটক নয় ভাইয়া, এটা আমার ভালোবাসা। আমি জানি নেজির ভাই রাগ করে করছে এসব। আর্য তার বিয়ের লাল শাড়ির আঁচলটা সিঁড়ির ওপর মেলে ধরল। তারপর ধপ করে আরিবার পায়ের কাছে হুট করে গড়ে বসল। তার 2 চোখ দিয়ে অবিরত জল গড়িয়ে মেঝেতে পড়ছে। আর্য আরিবার শাড়ির পাড়টা খামচে ধরে ধরা গলায় বলতে লাগলো, বোন, তুমি তো মেয়ে। একটা মেয়ে আর একটা মেয়ের সর্বনাশ করো না বোন। তুমি তো জানো না, এই মানুষটাকে আমি আমার নিঃশ্বাসের চেয়েও বেশি ভালোবাসি। আমার শরীরের ভেতরে ওর অংশই আজ বড় হয়ে উঠছে। দোহাই লাগে তোমার, আমাকে আমার ভালোবাসা ভিক্ষে দাও। আমি বাঁচব না, নেজির ভাইকে ছাড়া আমি মরে যাব। আর্য ঢুকরে কেঁদে উঠল। তার কান্নার শব্দে পুরো ড্রয়িং রুমের বাতাস ভারী হয়ে এলো। রেহানা বেগম নিজের মুখ চেপে ধরে ফুঁকে উঠলেন। আর্য আবার বলতে লাগলো, তুমি তো সুন্দরী, তোমার অনেক গতি হবে, কিন্তু আমি যে কুলহারা কলঙ্কিনী হয়ে যাব বোন। তুমি নেজির ভাইকে ছেড়ে দাও, ওকে আমার কাছে থাকতে দাও। আমি তোমার দাসী হয়ে থাকবো সারা জীবন। তাও নেজির ভাইকে আমার কাছ থেকে কেড়ে নিও না। আরিবা 1 পা পিছিয়ে এলো, যেন আর্যর ছোঁয়া থেকেও তার ঘৃণা হচ্ছে। সে নেজিরের দিকে তাকিয়ে একটা তাচ্ছিল্যের হাসি দিল। তারপর আর্যর দিকে ফিরে কঠিন গলায় বলল, নিজের পাপ ঢাকতে এখন আমার পায়ে ধরে নাটক করছ, ভালোবাসা ভিক্ষে চাইছ। লজ্জা করে না তোমার? অন্যের স্বামীর উপর নিজের অধিকার দাবি করতে তোমার বুক কাঁপছে না? যাও, যার সাথে রাত কাটিয়েছ তাকে গিয়ে এই ভিক্ষে দাও গো। আমার নিজের সাথে তোমার কোনো সম্পর্ক নেই, আর কোনোদিন হবেও না। নেজে আর সহ্য করতে পারল না। সে আর্যর হাতটা আরিবার শাড়ি থেকে এক ঝটকায় ছাড়িয়ে দিল। তারপর আর্যর কাঁধে হাত দিয়ে সজোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে গর্জে উঠল, তোর সাহস তো কম না, তুই আমার স্ত্রীর পায়ে হাত দিয়ে ওকে অপবিত্র করেছিস। সায়র, তুই কি আজ তোর এই নষ্ট বোনকে এখান থেকে সরাবি, নাকি আমি সত্যি সত্যি একে সিঁড়ি দিয়ে নিচে ফেলে দেব? সায়র দৌড়ে এসে আর্যকে 2 হাতে জড়িয়ে ধরল। আর্য তখনও পাগলের মতো হাত বাড়িয়ে নেজিরকে বলছে, নেজির ভাই দেখো, নেজির ভাই এমন করো না। নেজির যখন আরিবার হাত ধরে উপরে পা বাড়াতে যাবে, ঠিক তখনই ড্রয়িং রুমের কোণে পাথরের মতো দাঁড়িয়ে থাকা এরশাদ জাওয়াদ বাঘের মতো গর্জে উঠলেন। তার গম্ভীর কণ্ঠস্বরে পুরো বাড়ি যেন থরথর করে কেঁপে উঠল। দাঁড়াও নেজির। নেজির সিঁড়ির মাঝপথে থমকে দাঁড়ালো। পেছন ফিরে অবাক হয়ে দেখল তার বাবাকে। এরশাদ জাওয়াদ ধীর পায়ে এগিয়ে এলেন। তার চোখে এখন কড়া শাসন আর বংশের মর্যাদার তেজ। তিনি নেজিরের দিকে আঙুল উঁচিয়ে বললেন, কার অনুমতিতে তুমি এই অপরিচিত মেয়েটাকে নিয়ে ঘরে উঠছ? এই বাড়ির একটা নিয়ম আছে, একটা সম্মান আছে। যতক্ষণ না তুমি নিজেকে নির্দোষ প্রমাণ করছো, ততক্ষণ তুমি এই মেয়ের সাথে এক ঘরে থাকতে পারবে না। আর্যকে যে অপবাদ তুমি দিয়েছ, তার ফয়সালা নেওয়া পর্যন্ত এই মেয়ে এই বাড়ির অন্দরমহলে পা রাখতে পারবে না। নেজিরের মুখটা মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল। সে আমতা আমতা করে বলল, কিন্তু বাবা, ও আমার স্ত্রী, আমি ওকে বিয়ে করে এনেছি। এরশাদ জাওয়াদ এক চুলো নড়লেন না। তিনি আরও কঠোর গলায় বললেন, বিয়ে করেছ কি করনি সেটা পরের কথা, আগে নিজের চরিত্র পরিষ্কার করো। 3 ঘন্টা তুমি সময় চেয়েছ, সেই 3 ঘন্টা এই মেয়ে ড্রয়িং রুমে বসে থাকবে। আর্য যেমন অপমানের কাঠগড়ায় দাঁড়িয়ে আছে, তোমার এই তথাকথিত স্ত্রীকেও
আজ সেখানেই বসতে হবে। যাও, প্রমাণ নিয়ে এসো। মরিয়ম জাওয়াদ কিছু বলতে চাইলেন, কিন্তু স্বামীর রক্তচক্ষু দেখে থমকে গেলেন। আরজু ঝাপসা চোখে দেখল তার চাচাকে। নেজির দাঁতে দাঁত চেপে আরিবার হাত ছেড়ে দিল। আরিবার মুখে এখন অপমানের ছায়া। সে একটু আগে আরজুকে তাচ্ছিল্য করেছিল, সে এখন নিজেই সবার সামনে লজ্জিত। নেজির এক পলক আরজুর দিকে তাকালো। সেই চোখে এখন মায়া নয়, আছে চরম প্রতিশোধের নেশা। সে দ্রুত পায়ে সদর দরজা দিয়ে বেরিয়ে গেল। কি প্রমাণ আনতে কে জানে। আরজু নেজিরের যাওয়ার পথ চেয়ে রইল এক দৃষ্টিতে। শায়র ধীর পায়ে এগিয়ে গিয়ে আরজুর সামনে দাঁড়ালো, কিন্তু ওকে হাত ধরে তুলতে পারল না। শায়রের মনে এখন এক বিষাক্ত সন্দেহ। যে বন্ধু এত জোর গলায় 3 ঘন্টা সময় চাইল, সে কি আসলেই নির্দোষ? তবে কি আরজু তাকে মিথ্যে বলেছে? শায়র গম্ভীর গলায় বলল, রাত 12টা বাজতে আর মাত্র 180 মিনিট বাকি। এই 3 ঘন্টা তোকে আমার সামনে এই ড্রয়িং রুমেই বসে থাকতে হবে আরজু। আজ হয় তুই বাঁচবি, না হয় তোকে আমি নিজের হাতে এই বংশ থেকে মুছে দেব। আরজু কোনো উত্তর দিল না। তার দৃষ্টি এখনো সেই দরজার দিকে, যেখান দিয়ে নেজির বেরিয়ে গেছে। সে মনে মনে আল্লাহকে ডাকছে, হে খোদা, আমি যদি কোনো পাপ করে থাকি তবে আমাকে তুমি এখনই তুলে নাও। এরশাদ জাওয়ারের কড়া নির্দেশে শাওরকে কিছুটা স্বস্তি দিলেও মরিয়ম জাওয়াদ সেটা মুঠেও সহ্য করতে পারলেন না। তিনি স্বামীর সিদ্ধান্তের উপর কথা বলার সাহস না পেলেও নিজের রং ঠিকই দেখালেন। তিনি ধীর পায়ে এগিয়ে গিয়ে আরিবার হাতটা পরম মমতায় ধরলেন, যে হাতটা একটু আগে আরজুকে ধাক্কা দিয়ে সরিয়েছিল। সেই হাত এখন আরিবার মাথায় আদুরে পরশ দিচ্ছে। মরিয়ম জাওয়াদ আরজুকে একরাশ অবজ্ঞা ছুড়ে দিয়ে আরিবার দিকে তাকিয়ে মিষ্টি স্বরে বললেন, আসো মা, আসো, এখানে এই সোফায় এসে বসো। এসব কুলাঙ্গার মেয়ের কথায় কান দিও না। তুমি আমার ছেলের পছন্দ, আমার ঘরের ইজ্জত। তোমার বাড়ি কোথায় মা? কোন খানদানের মেয়ে তুমি? আরিবা যেন এবার একটু সাহস ফিরে পেল। সে বিজয়ী হাসি হেসে মরিয়ম জাওয়াদের পাশে গিয়ে বসল। আরজু তখনও সিঁড়ির নিচে মেঝেতে বসে আছে। তার মাথার উপর যেন আকাশ ভেঙে পড়েছে। একটু আগে যে ঘরটাকে সে নিজের ভেবেছিল, সেই ঘরেই এখন অন্য এক মেয়েকে রাজকীয় আদর দেওয়া হচ্ছে। আরিবা নেকামপূর্ণ স্বরে জবাব দিল, আমার বাড়ি ঢাকা শহরেই। আমার বাবা বড় ব্যবসায়ী। নেজিরের সাথে আমার অনেক দিনের পরিচয়। আমরা একে অপরকে অনেক ভালোবাসি। নেজির আজ বিয়েটা করে আপনাদের সারপ্রাইজ দিতে চেয়েছিল, কিন্তু এই মেয়েটা যে এভাবে আমাদের খুশির পথে বাধা হয়ে দাঁড়াবে সেটা তো ভাবিনি। মরিয়ম জাওয়াদ আরিবার চিবুক ছুঁয়ে বললেন, চিন্তা করো না মা, 3 ঘন্টা পার হতে দাও। নেজির প্রমাণ নিয়ে এলেই এই আপদ বিদায় হবে। তখন ধুমধাম করে তোমাকে বরণ করব। আরজু অবাক হয়ে দেখছিল এই দৃশ্য। যে চাচি তাকে নিজের মেয়ের মতো ভালোবাসতেন, আজ তিনি একজন অচেনা মেয়ের কাছে তাকে আপদ বলছেন। শায়র আর সহ্য করতে পারল না। সে গুমড়ে ওঠা গলায় বলল, চাচি, আরজু এখনো এই বাড়ির মেয়ে। নেজির প্রমাণ দেওয়ার আগ পর্যন্ত আপনি কাউকে এভাবে প্রশ্রয় দিতে পারেন না। মরিয়ম জাওয়াদ শায়রের দিকে তেড়ে এলেন। তুই চুপ থাক শায়র। নিজের বোন নষ্ট হয়েছে বলে অন্যের ভালো দেখতে পারছিস না। আমার ছেলে বলেছে যে সে প্রমাণ দেবে। ব্যাস, আমার ছেলের উপর আমার পূর্ণ বিশ্বাস আছে। মরিয়ম জাওয়াদ আরিবাকে রাজকীয় মর্যাদায় নিজের রুমে নিয়ে যাওয়ার পর ড্রয়িং রুমটা যেন একটা রণক্ষেত্রের পরবর্তী নিস্তব্ধতায় ডুবে গেল। সবাই আরজুর থেকে দূরে গিয়ে বসেছে, যেন তার পাশে বসলে তাদের গায়েও কলঙ্ক লাগবে। আরজু একা মেঝেতে পড়ে ধুঁকছে। ঠিক তখনই একটি হাত আরজুর চোখের সামনে গ্লাস ভর্তি পানি বাড়িয়ে ধরল। আরজু ঝাপসা চোখে মুখ তুলে চাইল।
দেখলো ফারহা দাঁড়িয়ে আছে, নেজিরের একমাত্র ছোট বোন, আরজুর প্রাণেশ্বর। ফারহা জন্ম থেকেই কথা বলতে পারে না, কিন্তু তার চোখের ভাষা আরজুর কাছে সবসময় স্পষ্ট ছিল। ফারহার দু চোখ বেয়ে অবিরত জল গড়িয়ে পড়ছে। সে আরজুর সামনে মেঝেতে বসে পড়ল। কাঁপা কাঁপা ইশারায় আরজুকে বোঝাতে চাইল, আমাকে মাফ করে দে আপু, আমি জানি ভাইয়া খুব বড় অন্যায় করছে। তোর এই অবস্থার জন্য আমার ভাইয়া দায়ী, আমি সব জানি, কিন্তু আমি যে নিরুপায়, আমার তো জবান নেই আপু। আমি চাইলেও কাউকে চিৎকার করে সত্যটা বলতে পারছি না। ফারহা শুধু মাথা নিচু করে কাঁদতে লাগলো। আরজু অস্পষ্ট বলল, কেন নিজের ভাই এমন করলো? কেন সে আমাদের 5 বছরের ভালোবাসাকে এভাবে নর্দমায় ছুড়ে দিল? আরজু হৃদয়ে বেদনার সুর তুলছে। কাছের মানুষ দোষী বলে, মনের ব্যথা বুঝে না তো কেউ। বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার